দ্বিতীয় দিন। গতকাল আমাদের অনুষ্ঠান একটু দেরিতে শুরু হওয়ায় আমাদের একটা ভুল হয়েছে। সেই ভুলটা আমরা এখনই শুধরে নেব। প্রখ্যাত নাট্যকার অভিনেতা মনোজ মিত্র, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং আমাদেরই দলের এক সদস্যা আমাদের সঙ্গে অভিনয় করতেন রীমা মুখার্জি। তিনি গতকাল রাত 1:30টার সময় শ্বাসজনিত রোগে পরলোক গমন করেছেন। এদেরই স্মৃতির উদ্দেশ্যে আমরা কিছুক্ষণ নীরবতা পালন করব। সবাই একটু উঠে দাঁড়াবেন। নিশ্চয়ই কোনো খবর আছে। ঠিক তাই, খবর এলো উনি আসছেন। সে কথা উনি আগে জানাননি, উনি আসছেন এটা আজই জানবেন। কি বাবা, এই কে আসছে সেটাই তো বলা হলো না। আজ 2 বছর পর আমার একমাত্র ছেলে শ্রীমান অর্পণ রায় চৌধুরী আজকে আসছে। আসতে পারছে না, ছেলেটা লাগলে আমার পৃথিবীটা না ভীষণ প্র্যাকটিক্যাল, বস্তুগত। সকাল থেকে উঠে আমরা একটা ঘড়ির কাঁটা ধরে ছুটি, অলক্ষ্যে এটার কাছে আমরা অনেকটা আটকে থাকি। সবাই ছুটছে বলে আমরা ছুটবো নাকি বোধিসত্ত্ব? তুমি তো বসেছ আমার পাশে, জানতে চেয়েছো আমার কথা। তোমার কাছে তো শুধু দৌড় আর দৌড়, রান আর রান। এই তো তোমরা নিজেরা যখন নিজেদের কাছে এতটা ওপেন হচ্ছ, তখন তো সমাধানটা নিজেরাই করে নিতে পারবে। আমি তো সেটা সবসময় চাই কাকা বাবু, কখনো কিছু হারাতে চাই না। এই জন্যই তো আমাদের আর মিলবে না বোধিসত্ত্ব। না হারালে পাবে কি করে?
দেখেছেন দেখেছেন কেমন ক্যানকানের স্বভাব। আরে এই জায়গাটায় যদি একটু পাল্টানো যেত না তাহলেই একদম সব ঠিক হতো। পাল্টাতে চাও? কেন পাল্টাতে চাও? কই, আমি তো তোমাকে পাল্টাতে চাইনি। আমি তো কখনো বলিনি যে আমার যখন জীবনানন্দ ভালো লাগে তোমার যেন ঠিক জিভে ভাজা ভালো লাগে। ভালো লাগার তুলনা করছো না, চিন্তা ভাবনা আমি কতটা নিকৃষ্ট শ্রেণীর জীব সেটা বোঝানোর চেষ্টা করছো। আর তুমি তো খুব উৎকৃষ্ট শ্রেণীর জীব। হ্যাঁ, আর তোমার বন্ধু বান্ধব যারা আড্ডা বলতে বোঝে শুধু বেলের লাপানা আর মদ। মানুষের স্বাভাবিক উচ্ছ্বাস প্রকাশ করে এই গানটা গাইতে পারবে? এই গানটা গাইতে পারবে? এই গানটা তোমার পছন্দের নয়। তুমি কি জানো আমার পছন্দ অপছন্দের? হ্যাঁ, আমি 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 কিছুতেই হারতে পারি না। আমাকে সব দিয়ে আমাকে জিততে হবে। দেন পারফর্ম। যাও। তোমাকে একটু কফি দেবো? আমার ভালো লাগছে না। আমি জানি তো তোমার কি করলে ভালো লাগবে। জানো না। তুমি জানো শুধু মন খারাপ হলে হয় গান, নয়তো মদ। দেন পারফর্ম। আর এরা এই ছোট লোকদের ছোট হয় বাঞ্ছনীয়। দেখো কি করি এরা। হ্যাঁ। ছবিটা হাঙ্গারি হাতে। তুই ঠিকই করছিস। একটা কথা খেয়াল রাখিস, যেমন করলে হোক নাগরে পারে নিতে হইব। আমি তো তখন থেকে সেই চেষ্টা নাই করতেছি। তুই চিন্তা করিস না নাকি, আমরা খুব শিগগিরই পারে পৌঁছাবো। চৌধুরী মশাই তো আজও আমাদের কথা। কেন, ঠিকই আছে, কিন্তু প্যাডে কিছু না দিলে পিঠে সইবা কেমনে? এই তুমি কানটা ছাড়ান দাও তো। আসো, এইখানে বসো তো, বসো এইখানে, বসো। রংটা মোড়া কাসুন দিয়ে দিয়া কয়টা পান্তা ভাত মাইকে আনছি। এই নাও, আগে এটা খাইয়া নাও দেখি। আমার সোনের ঘরে বিছানার নিচে লাল কাপড়ের একটা পুতুলি আছে, এইটা একটু নিয়ে আয় তো মা। হ্যাঁ, যাও মা। তাড়াতাড়ি যা। আমি তো কিছুই বুঝতে পারছি না। চৌধুরী মশাই, আমার ক্ষমা করে দেন চৌধুরী মশাই। তুমি পেশেন্টের কে হও? কেউ না, কাল রাতে গায়ে জাপটা পালাছে। আরা দেখে সন্ডিতলায় শুয়ে আছি, হঠাৎ ধরে যেতে বেশ চাপে উঠে গিয়ে দেখি কাঁধে ফেলে নেয় চলে এলাম। চণ্ডীতলা তো এখান থেকে অনেকটা। হ্যাঁ, প্রায় আজ করে সবে। তুমি রুগীকে চেনো? না, সবই পাশের গায়ে পালা দেখতে এসেছিল বোধ হয়। পুলিশ কেস হবে। রে অ্যাকশন নট অনেক ছিল। তোর শরীর বাচ্চা মধুর এলাকায় পেদা হলো বলে। আচ্ছা, আপনারা যান। শোনো, তুমি একটু এখানে থাকো, পুলিশের সাথে কথা বলবে। হ্যাঁ, ঠিক আছে, আমি আসছি।
আপনি শুধু এর রোষ ফেরাই দেন ডাক্তারবাবু, তারপর আমিও দেখতাছি। কে আছো? থানায় খবর দাও। ধরা পড়লে খুব কঠিন সাজা হবে তো গোবিন্দ কাকা। ফাঁসি তো আর হবে না। কেন? এর খুনের কম- একটা মানুষ খুন হলো সুখিয়া। যে মরেছে, দোষী সাজা পেল কি পেল না তার তো দেখবার দরকার নেই। একটা অসহায় দুর্বল মেয়ে 4-5 জন মিলে তাকে ইজ্জত দিল। যতদিন বাঁচবে ততদিন শতবার তার এই কথাটা মনে পড়বে, কতবার সে কি হবে? হ্যাঁ? বলেন গোবিন্দ কাকা, বলেন। জীবনের যেটা সবচেয়ে বড় সুখ, তারা কেউ দায়িত্ব নিবে, গোটা গাঁয়ের লোকে বলবে সারা এটো মেয়ে, কেউ কি একটা দায়িত্ব নিবে? আনা গোবিন্দ কাকা, পুষ্করের মাস্টারকে ধরতেই হবে। গোবিন্দ বাংলার হাত থেকে আজ অব্দি কেউ ফসকায়নি। করবো আমি কি? এই সমাপ্তি দিবসের শুরুতে রয়েছে সেমিনার, বিষয় ভরতমুনির নাট্যশাস্ত্র রচনার প্রেক্ষাপট এবং বর্তমান নাট্য জগতের ভাবনা। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের মধ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। ডক্টর প্রফেসর প্রশান্ত দে, জয়ন্ত বিশ্বাস এবং আশিস চট্টোপাধ্যায়। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জীবন অধিকারী। আমরা সকলকে একে একে মঞ্চে তুলে নেব। যারা এখনো বাইরে ঘোরাঘুরি করছেন, এখনই চলে আসুন, নিজ নিজ আসন গ্রহণ করুন। আমরা আমাদের অনুষ্ঠান এখনই শুরু করছি। আজকে আমাদের সেমিনারের বিষয় ভরতমুনির নাট্যশাস্ত্র রচনার প্রেক্ষাপট ও বর্তমান নাট্য জগতের ভাবনা। বক্তা রয়েছেন আশিস চট্টোপাধ্যায়, জয়ন্ত বিশ্বাস এবং প্রশান্ত দে, এবং সমগ্র সেমিনার সঞ্চালনার দায়িত্বে রয়েছেন মাননীয় শ্রী জীবন অধিকারী মহাশয়। আমি সকলকে সম্মানীয় বক্তাদের বসার জন্য অনুরোধ করব। আমরা গোবরডাঙ্গা চিরন্তনের পক্ষ থেকে আমাদের সম্মানীয় অতিথিদের এবার সম্মানিত করব। আমাদের সংস্থার কর্ণধার অজয় দাস আজকে সেমিনারের সম্মানীয় বক্তাদের বরণ করে নিচ্ছে। উত্তরীয় ব্যাচ স্মারকের মাধ্যমে বরণ করে নেওয়া হচ্ছে আজকে সেমিনারের সম্মানীয় বক্তাদের। নাট্যোৎসবের স্মারক তুলে দেওয়া হচ্ছে। সামান্য কিছু মিষ্টি।
স্মারক উত্তরীয় এবং ব্যাচ করিয়ে সম্মাননা জ্ঞাপন পর্ব চলছে। আজকে আমাদের সেমিনারের বিষয় ভরতমুনি নাট্যশাস্ত্র রচনার প্রেক্ষাপট ও বর্তমান নাট্য জগতের ভাবনা। আজ আমাদের চিরন্তন নাট্য উৎসবে নবম চিরন্তন নাট্য উৎসবের প্রথম পর্যায়ের শেষ দিন। আমরা সকলে গোবরডাঙ্গা চিরন্তন কলা কেন্দ্রে একত্রিত হয়েছি। সবার প্রথমেই আজকে সেমিনার হবে। সেমিনারের বিষয় ভরতমুনি নাট্যশাস্ত্র রচনার প্রেক্ষাপট ও বর্তমান নাট্য জগতের ভাবনা। বক্তারা মাননীয় শ্রী আশিস চট্টোপাধ্যায়, মাননীয় শ্রী জয়ন্ত বিশ্বাস এবং মাননীয় শ্রী প্রশান্ত দে মহাশয়। সমগ্র সেমিনার সঞ্চালনা করবেন মাননীয় শ্রী জীবন অধিকারী মহাশয়। ওটা ভেতরের ব্যাপার। আজকে আমাদের সেমিনারের বিষয় ভরতমুনি নাট্যশাস্ত্র রচনার প্রেক্ষাপট ও বর্তমান নাট্য জগতের ভাবনা। বক্তা মাননীয় শ্রী আশিস চট্টোপাধ্যায়, মাননীয় শ্রী জয়ন্ত বিশ্বাস এবং মাননীয় শ্রী প্রশান্ত দে। সমগ্র সেমিনার সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সঞ্চালক মাননীয় শ্রী জীবন অধিকারী মহাশয়। বুঝতে সুবিধা হবে, এখানে অনেক ছোটরা আছে, আমরা চেষ্টা করব আলোচনা সেইভাবেই করতে যাতে ছোটদেরও একটু বুঝতে অসুবিধে হয়। অসুবিধে না হয়, ওরা আমাদের থেকে অনেক ভালো বোঝে। যাই হোক, নাট্যশাস্ত্র, নাট্যের সঙ্গে শাস্ত্র মানে নাটক শুধু নয়, নাট্য এখানে শুধু নাটক মানে আমরা যেটা করি ড্রামা নয়, এখানে তার সঙ্গে অনেক কিছু জুড়ে আছে এই কলাটার সাথে। আপনারা জানেন যে আমাদের বেদ পুরাণ, কটি বেদ আমাদের? 4টি বেদ। খুব ভালো। 4টি বেদ কি কি সেগুলো আমরা জানি বোধহয়। কি কি জানি? হ্যাঁ, ঋক, সাম, যজু, অথর্ব। বাহ, তাহলে তো আমরা জানি এই বিষয়গুলো। আর যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে পঞ্চম বেদ, তাই তো? তাই না? পঞ্চম বেদ। এবারে প্রেক্ষাপট মানে সৃষ্টি কিভাবে হলো সেটাকে একটু আলোচনা করে আমরা পরবর্তী জায়গায় যাব। তো 9th ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল আজকে তার অন্তিম দিন। এই শেষ দিনে একটি প্রথম যে আলোচনা সভা রাখা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা নিয়ে আমরা আলোচনা যাব। তার আগে আপনারা যারা এই আলোচনা শুনতে এসেছেন বা অংশগ্রহণ করছেন, আমাদের সহ্য করবেন এতক্ষণ ধরে, তাদেরকে আমাদের শ্রদ্ধা, প্রণাম, ছোটদের অনেকটা ভালোবাসা। মঞ্চে উপবিষ্ট মাননীয় আশিস চট্টোপাধ্যায় আমার দাদা, জয়ন্ত বিশ্বাস ভাই খুব ভালো জানেন যে আশিসদা সম্পর্কে একটু বলে নিই। গোবরডাঙ্গা শিল্পায়ন আপনারা সবাই জানেন, যার কর্ণধার, নাট্যকার এবং অভিনেতা। আপনারা হয়তো দেখেছেন কোনো সময় তার কাজ। ওদিকে আছে জয়ন্ত আমার ভাই, আপনারা জানেন যে একজন শিক্ষক, নাচের শিক্ষক, যেটা আজকে বিষয়ের সঙ্গে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং সর্বোপরি আমাদের ওদিকে আছেন প্রশান্ত বাবু, প্রশান্ত দে। উনি কলেজে পড়ান একজন এবং এই বিষয়ে উনি খুব একজন দক্ষ বক্তা। সেখানে যেখানে আমাকে বসিয়েছে সঞ্চালনের একটা দায়িত্ব, কি বলবো জানি না, মানে যা কিছু ওরা বলবে সেটাকে আমাকে বলে দিতে হবে যে এবার আপনি বলুন, এবার আপনি। আমি ওখানটা বসলে খুব ভালো লাগতো, নাটক করি তো, মানে ওই স্ক্রিপ্ট পড়ে মুখস্থ করে করে বলা।
আর ইনস্ট্যান্ট কিছু বলে দেওয়া এটার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তো যাই হোক, আমি বেশি সময় নষ্ট করব না, আমরা সরাসরি আলোচনায় চলে যাব। দেখা যায় এবং শোনা যায়, তো সেইখানে তখন আমাদের প্রজাপতি ব্রহ্মা চিন্তা করলেন, না সেটা ঠিক কথা, একটা কিছু করা যায়। উনি অনেক চিন্তা ভাবনা করে আমাদের ভরত মুনিকে এটা বললেন যে এই এই ব্যাপার, আপনি একটা কিছু তৈরি করে দিন, আমি খুব চাপে আছি। আমাদের হয় না যেহেতু কোনো বিনোদন আনন্দ নিয়ে ওরা ব্যস্ত, কে আবার মাথা গলালে চাপড়ে বেদ তৈরি হয়ে গেছে, কে ভাববে ওদের কথা। তখন কি হলো, ভরত মুনি শুরু করলেন, মানে ব্রহ্মার কাছ থেকে গল্প তখন শুনে শ্রুতি, তখন কিন্তু লিখিত আকারে কিছু হয়নি, শুনতে 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 উনি একটা জিনিস তৈরি করলেন এবং ভরত মুনির 100 সন্তানকে দিয়ে, 100 ছেলেকে দিয়ে সেই নাটকটাও তিনি তৈরি করাতে শুরু করলেন। এইবার সমস্যা হলো কোথায়, নাটক মোটামুটি একটা দাঁড় করিয়ে উনি ব্রহ্মার কাছে গিয়ে বললেন, দেখুন স্যার আমি এই করেছি, এই ব্যাপার, এই বৃত্তান্ত। স্যার দেখে শুনে বলছে সব ঠিক আছে, কিন্তু এতে একটা কোথায় একটা সামথিং মিসিং আছে। সেটা কি? বলছে সব তো ঠিক আছে, কিন্তু এখানে একটু আমোদ প্রমোদ, একটু নৃত্য, এইসব ধরনের কিছু একটা না হলে ঠিক হবে না। তো সেটা করতে গিয়ে একটা সমস্যা তৈরি হলো, তাই তো কে করবে? আর ভরত মুনি বলছে, দেখুন এসব করতে গেলে একটা মহিলা চরিত্র দরকার। মহিলা চরিত্র, পুরুষ সাজিয়ে তো মহিলা চরিত্র করা যাবে না, সবসময় করা যায়, আগে যেত, অনেকে করেছি, আমরা কম্প্রোমাইজ করে করি, কিন্তু কোনো পুরুষ যদি মহিলা সাজে, একজন মহিলার যে সাইকোলজি সেটা বোঝা তার ক্ষেত্রে একটু সমস্যা হয়, এবং যদি কোনো মহিলা পুরুষ সাজে তার ক্ষেত্রে সাইকোলজিক্যাল একটা প্রবলেম থাকে। তখন বলছে হ্যাঁ এটা খুব মুশকিলের ব্যাপার। তখন ব্রহ্মা বললেন যে তারা কাজ করা হোক, অপ্সরা, স্বর্গে থাকে না অপ্সরারা, খুব ভালো নাচ গান করে, বলে এদের দিয়ে কিছু একটা করানো হোক। বেশ, ভরত মুনি শুরু করে দিলেন কাজ। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, যখন আমরা বেদ নিয়ে আলোচনা করছিলাম, এই 4টে বেদের থেকে কিছু কিছু অংশ নিয়ে, ঋগ থেকে তারা নিয়ে গেল হচ্ছে কিছু কথা, কবিতা, সাম থেকে নিল মিউজিক, যজু থেকে নিল অভিনয়, এবং অথর্ব থেকে তারা কি নিল? রস নিল, ভাব, রস। রস একটা বিরাট বড় বিষয়, সেটা আমরা পরে যাব। এই নিয়ে নাটকটা তৈরি হয়ে গেল। নাটক হলে কি হবে, নাটকটা করতে হবে কোনো একটা জায়গায়, একটা জায়গা দরকার না? তোরা নাটক করলি, কোথায় করবি নাটকটা? এখানে না একটা স্পেস আছে, এখানে হলো। এইবার কি হলো, আগে তো কি হতো, আগে তো দেবদেবীদের সঙ্গে লড়াই করতো কারা? অসুর, দৈত্য, এদের সঙ্গে খুব লড়াই হতো। আর দেবরাজ ইন্দ্র ও খুব শক্তিশালী ছিল, ও প্রতিবারই অসুরদের পরাজিত করতো। তা সেবার অসুরদের পরাজিত করেছে, এইবার কি হবে, ওখানে একটা খুব আনন্দ উৎসব হবে। সেই উৎসবে বলছে ওই নাটকটা করতে হবে। নাটক তো ভরত মুনি একটা লিখে ফেলেছে, সেই নাটকটা ওখানে করতে হবে। এইবার ওই ভরত মুনির যে 100 ছেলে ছিল, তারা কি করলো, বিভিন্ন ধরনের দৈত্য অসুর টসুর সেজে এইবার সেই নাটক হলো। নাটক হয়ে যাওয়ার পরে কি ঘটনা ঘটলো, বেকায়দা গন্ডগোল। অসুররা বলছে এই নাটক আমরা দেখবো না, আমাদের সেজে আমাদের এখানে তোমরা ভিকটিম করেছো, আমাদের তোমরা বাজে দেখিয়েছো, এ করেছো, তা করছো, বিরাট গন্ডগোল, মারামারি শুরু হয়ে গেল। আবার সেই যুগে চলে যাব, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রশান্ত বাবু, গুণী মানুষ, জ্ঞানী মানুষ। তার কাছ থেকে আজকে আমরা শুনবো যে ওই সময়ের যে উৎপত্তি আমাদের ভারতের নাট্যশাস্ত্র, তার প্রভাব এই সময়ে কতখানি, এবং আমরা যারা এই সময় নাট্যচর্চা করছি তারা কি সেই ভরত মুনির নাট্যশাস্ত্রকে সম্মান তো জানাই অবশ্যই, তাকে বেস করে কিছু করছি, কি মনে হচ্ছে আপনার? এই বিষয়ে আমরা চলে যাব। মঞ্চে উপস্থিত আমাদের বরিষ্ঠ সহবক্তারা আছেন, তাদেরকে আমি প্রণাম ও ধন্যবাদ জানাই। আর আমি চিরন্তন কলাকেন্দ্রের সকলকে আমি আমার নমস্কার ও অভিনন্দন জানাই, তাদের এত বড় উদ্যোগ। আর যারা দর্শক আসনে আছেন তাদের প্রতিও আমার শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথমেই দাদা অনেকটা বলে দিয়েছেন, মানে তোমাদের মানে যারা বাচ্চারা আছো, যারা ভরতনাট্য শাস্ত্র সম্পর্কে হয়তো তেমন কিছু জানার সুযোগ হয়নি, তারা অনেকটা জেনেছো। আমিও মোটামুটি ওইভাবেই একটু চেষ্টা করছি বলার।
আমি প্রথমত হচ্ছে আমাদের একটা কনসেপ্ট প্রথমে ক্লিয়ার করে নেওয়া দরকার যে আমরা যাকে বর্তমানে নাটক বলছি বা নাট্য বলছি সেটা তৎকালীন যুগে নাট্যশাস্ত্র বলতে শুধুমাত্র যে নাটকের কথা বলা হবে তা কিন্তু নয়। মানে আমরা যাকে বর্তমানে নাটক বলি, অর্থাৎ তোমরা যেটা অভিনয় করো সেটাকে রূপক 10 প্রকার। 10 প্রকার রূপকের মধ্যে নাটক হচ্ছে একটা প্রকার, আর উপরূপক হচ্ছে 18 প্রকার। তাহলে মোট কত প্রকার হলো? অভিনয় করা কাব্য 18 প্রকার হচ্ছে, তার মধ্যে এক প্রকার হচ্ছে নাটক। আমরা নাটক বলতে এখন যেটা বুঝি যে ধরনেরই অভিনয়যোগ্য কাব্য, সংস্কৃত শাস্ত্রে কিন্তু সেটা নয়। আর আমাদের আলোচ্য বিষয় যে ভরত নাট্যশাস্ত্র, সেই ভরত নাট্যশাস্ত্রে শুধুমাত্র দৃশ্যকাব্যের কথা বলেনি, মানে যে কাব্যগুলো অভিনয় করা যায় তার কথা কিন্তু বলেনি, সেখানে যে কোনো ধরনের কাব্য তিনি আমাদের বলে দিয়ে গেছেন। আজকে সেই পদ্ধতি আপনারাই অবশ্যই হচ্ছে কোনো না কোনো ভাবে চলে আসে, যেমনি চলে আসেন ব্রেক্ট, যেমনি চলে আসে আমাদের মধ্যে স্তানিস্লাভস্কি, রবীন্দ্রনাথ, ঠিক এইভাবে কোনো না কোনো ভাবে এটা পৌঁছে যায় আর কি। যাই হোক, আমরা যাবো এবার জয়ন্তর কাছে। মঞ্চে উপস্থিত আমার প্রিয় দুই মানুষ রয়েছে, সবার সাথে আজকে প্রথম দেখা আমার পরিচয়। যাই হোক, দুজন মানুষকে নমস্কার জানাই। আর চিরন্তরে যিনি কর্ণধার অজয় দা, কিছু বলার নেই, এত ভালোবাসা দিয়েছেন। আমি জাস্ট 10টা মিনিট সময় নিলাম, 7 মিনিট আমি বলবো, বাকি 3 মিনিট আপনাদের জন্য রইল। এতক্ষণ যে বিষয়টা নিয়ে আলোচনা করার কথা আমাদের আজকে, ভরতময়ী নাট্যশাস্ত্রের প্রেক্ষাপট, যেটা জীবনদা আর আশিবাবু প্রশান্তবাবু বলেই দিলেন, আমি তার মধ্যে যাব না, আর রিপিট করবো না এই জিনিসগুলো। আমি একদম চলে যাচ্ছি নাচের মানুষ, নাচ কি করে নাটকের সাথে রিলেট করতে পারে, সেটা কেমনভাবে চলে, সেটা নিয়ে একটু বলার চেষ্টা করলাম। নাট্য শব্দের অর্থ উনি ভালো ব্যাখ্যা করে দিয়েছেন, আমি শাস্ত্র বলছি। শাস্ত্রগত অর্থ হলো শাসন, শাসন মেনে করা। নাট্যশাস্ত্রে ভরতমুনি বলেই দিয়েছেন, আমি যেটা বলেছি সেটা হচ্ছে মার্গ। এবার আপনি কিভাবে মার্গটাকে দর্শন করবেন সেটা আপনার ব্যাপার। উনি বলে দিয়েছেন মঞ্চের কতটা ইঞ্চি দৈর্ঘ্য হবে, কতটা প্রস্তুত হবে, কোথায় মিউজিশিয়ানরা বসবেন, কোথায় অভিনয় পারফর্ম করা হবে, সব বলে দিয়েছেন। আমি যাচ্ছি পুরো ছাড়িয়ে গিয়ে নাচের জগতের কথা বলছি। নাট্যশাস্ত্রে 4র্দশ অধ্যায়ে প্রবৃত্তি নামক একটা চ্যাপ্টার রয়েছে, সেখানে একটা শ্লোক রয়েছে। শ্লোকটা কেমন? অঙ্গ বঙ্গ উৎকলাঙ্গ বৎসা চৈব ওঢ্রমাঘাদা। সারা ভারতবর্ষ জুড়ে কোথায় কোন ডান্স ফর্ম তৈরি হয়েছে তিনি বলে দেননি। এই যে আজকে ভারতবর্ষে 9টা ক্লাসিক্যাল ডান্স ফর্ম, যদি নামগুলো একটু বলি আমি, ভরতনাট্যম, কুচিপুড়ি, কথাকলি, মোহিনী নাট্যম, ক্ষত্রিয়, মণিপুরি, ওড়িশি, গৌড়ীয়। প্রত্যেকের নামগুলো আমি পরে বলছি, এবার কোথায় কার কোন স্টেটের ডান্স ফর্ম। এই নামগুলো কিন্তু একটাও নাট্যশাস্ত্রের রচনাকার লেখেননি। তিনি বলেছেন 4টে জিনিসের কথা, জায়গার কথা: দাক্ষিণাত্য, পাঞ্চালী, অবন্তী আর ওঢ্রমাগধী। এই 4টে দিক, দাক্ষিণাত্য, পাঞ্চালী, অবন্তী আর ওঢ্রমাগধী, সারা ভারতবর্ষের ম্যাপটাকে যদি আপনি লক্ষ্য করেন, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই 4টি ধারার কথা উনি বলেছেন। সেখানে কিন্তু বলে দেননি যে এটা ভরতনাট্যম হবে, এটা মণিপুরি হবে বা কথক হবে, কিচ্ছু বলে দেননি। উনি খালি বলে দিয়ে গেছেন এই 4টে ধারা রয়েছে। এবার এই নাচ আর নাটকের সংযোগতা কেমন, যদি আমি ছোট্ট করে আমি এই নাট্যশাস্ত্র থেকে বাইরে বেরিয়ে এসে যদি বলি, আমি আমাদের ছৌ, বাংলার সবাই পরিচিত নাম, ছৌ কিন্তু যখন প্রথম শুরু হয় তখন কিন্তু সেটা কিন্তু এত নাচ, লাফালাফি, এত কিচ্ছু ছিল না। একটা গল্প সেটা নাচের মাধ্যমে বলা হতো, তার মানে কি অভিনয়াত্মক। আর নাট্যশাস্ত্রে বলা আছে নৃত্য, গীত, বাদ্য একসাথে চলে, এক সরল লেখায় চলে, কোনটা কাউকে বাদ দিয়ে না। এই ছৌ যদি ধরা হয় পুরোটাই তো গ্রামাটিক্যালি, এখন হয়তো অনেক জিমন্যাস্টিক হয়েছে, অনেক কিছু হয়েছে। যখন আমার যখন ছোটবেলায় আমি শিখতে গেছি তখন কিচ্ছু ছিল না এরকম কিছু। কিন্তু নাট্যশাস্ত্রের কথা অনুযায়ী যদি আমি বলি যে নাটক আর ডান্স বা মিউজিক সাথে বাদ্যযন্ত্র মেলবন্ধনটা কেমন,
আমাদের প্রত্যেকটা হস্তমুদ্রায় উনি বলে দিয়েছেন এই হস্তটা এরকম হবে, যেটা দেখালে পরে মনে হবে পতাকা, হাতটা চললে পরে মনে হবে সমুদ্র, এটা ধীরে ধীরে নেমে আসতে মনে বাতাস মনে হবে। এই পার্টিকুলার বোঝা যাবে। আমি বেশি সময় নেব না, এবার চলে যাব আমাদের দাদা মাননীয় আশিস চট্টোপাধ্যায়ের কাছে। বিষয় ভরতমণি নাট্যশাস্ত্র রচনার প্রেক্ষাপট ও বর্তমান নাট্য জগতের ভাবনা। এই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়ে গেছে এবং এখানে অজয়কে শুধু বলবো, এই যে ভরতমণির নাট্যশাস্ত্র নিয়ে একটা আলোচনা খুবই জরুরি আমি মনে করি, এবং সেইটে সময় নিয়ে আলাদা একটা দিন দেয়া যেতে পারে বা একটা বেলা দেয়া যেতে পারে। কারণ যে খুব ছোট ছোট ছেলে মেয়েরা, তাদের কাছে আমরা যদি খুব বেশি একাডেমিক কথা, তাত্ত্বিক কথা বলি, তারা গ্রহণ করতে পারবে না। কেন পারবে না? তাদের কোনো সেই অর্থে প্রস্তুতি নেই। আর এটা এমন একটা বড় বিষয়, এতটা বড় বিষয়, তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এই সময়ের নাটকের প্রয়োগ ভাবনা ইত্যাদি। এই আলোচনাটা হতেই পারে, এটা 2-3 দিন ধরে হতে পারে। যদিও আমাদের মাননীয় প্রশান্ত বাবু গোড়াতে একটা বিশদে ইতিহাস ভূগোল সবটাই রেখেছেন, এবং তারপর জীবন্ত তার আগে অনেকটা কথা বলেছে। জয়ন্ত চমৎকার ভাবে নাচের বিষয়টা উল্লেখ করলো। আমি বেশি কথা বলে আর ভাড়ান্তি করতে চাই না, এই জন্য যে 2টো নাটক আছে এবং তারপরে একজনকে কথা দিয়েছি তার নাটকটা দেখেই যাব, কিন্তু দেরি হলে আমাকে যেতেও হবে। আমি শুধু একটাই বলি যে এটা কি হয় যে এই যে মুনি ঋষি যাদের কথা আমরা বলি, মুনি ঋষি এখন দেখা যায় গঙ্গাসাগরে যাবে দেখবো অনেক সাধু সন্ত আছে। আমরা যে সময়ের কথা বলছি বুঝতে হবে, সেটা হচ্ছে যেটা তাও একটা প্রামাণ্য নয়, নানান রকম মত আছে, তবুও বলা হয় খ্রিস্টপূর্ব 200 বা 200 খ্রিস্টাব্দ, এই মধ্যবর্তী সময়। কিন্তু বিশাল পুরনো একটা জায়গা, যেখানে এই নাট্যশাস্ত্র রচনা করেছিলেন কে? ভরতমুনি। তা ভরতমুনি নাট্যশাস্ত্র তো রচনা সেই অর্থে কিভাবে লিখেছিলেন? পেন কালি কলমে তো লেখেননি, তা সেগুলো তো নেই, ছিল না। আসলে যেটা এই যে বলা হচ্ছিল বেদের আরেক নাম শ্রুতি, এই জন্য বলা হচ্ছিল যে এইগুলো কি হয়েছে, যে গুরু শিষ্য পরম্পরা, শিষ্যরা শুনতে শুনতে মনে রাখবে। এটা জানো তোমরা যদি অলিম্পিকে রিলে রেসের কথা জানো, যে একটা মশাল ঘুরতে থাকে, একটা দল মশালটাকে অত দূর এগিয়ে নিয়ে যাওয়ার পর আরেকটা দল রেডি থাকে, সে মশালটাকে এগিয়ে নিয়ে যায়, এইভাবে সারা ভারতবর্ষ প্রদক্ষিণ করা যেতে পারে, এটাকেই বলে রিলে রেস। এটাও তাই, একটা প্রজন্ম থেকে প্রজন্ম। এই যে আমরা এত কথা বলছি, এই যে আধুনিক থিয়েটারের আতুর ঘর কিন্তু সংস্কৃত নাটক, এটা বুঝতে হবে। আমাদের এখানে বলা হয়, মানে পাঁচাটা বাঙালি আছে, তারা একসময় বলেছে যে লেবেদেব এসে এখানে আমাদের বাংলা থিয়েটার পত্তন করেন, গ্লোব থিয়েটার। কিন্তু দেখতে হবে যে লেবেদেব খুব ভালো, তিনি রাশিয়া থেকে এসেছিলেন, এখানে একটা নাট্যশালা করেছিলেন, থিয়েটার বাংলা থিয়েটারের প্রতিষ্ঠাতা হিসেবে নাম করেছেন। তার সবটা স্বীকৃতি দিয়েও বলা যায় যে লেবেদেব মোটেও বাংলা থিয়েটার পত্তন করেননি, এই কারণে যে তিনি যে নাটক দুটো করেছিলেন, লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন, এইটা, আর একটা হচ্ছে যে ওই কথাটার নাম ভুলে যাচ্ছি, এই 2টো নাটক, সেই নাটক দুটো আসলে ইংরেজি, তার একটা বাংলা অনুবাদ। তাহলে একটা ইংরেজি থেকে একটা অনুবাদ নাটককে যদি তুমি বলো বাংলা নাটক, সেটা তো হয় না। কিন্তু পাঁচাটা বাঙালিরা তখন এটা বুঝতে পারলো না, তখন তো বাবু সম্প্রদায় জন্মাচ্ছে, তখন সবকিছু ভাঙছে, ইংরেজ এসে যাচ্ছে, এবং তারা বুঝতে পারলো না যে রামনারায়ণ তর্করত্ন প্রথম কিন্তু বাংলা নাটক লিখলো, কুলিনকুল সর্বস্ব, এবং তারপরে আরো ইতিহাস সেটা যাচ্ছে। আমরা যে কি ভুল জানি না। তো আপনারা সবাই ভালো থাকুন। এরপরে পরপর 2টি নাটক আছে, আমরা সেগুলো দেখি বসে। সকলকে অনেক ধন্যবাদ। আপনারা আবার আসবেন, আমরা চেষ্টা করব যে এরকম ধরনের একটি আলোচনা বৃহৎ আকারে করা যায় কিনা। ধন্যবাদ।
ইচ্ছে রইল পরে আবার কোনোদিন এই বিষয় নিয়ে আমরা আলোচনায় বলব। সকলকে ধন্যবাদ। এরপরে নাটক বৃহন্নচ্যতে এক্ষুনি শুরু হবে। মোর পাখি নদী তার কাজে উঠি গল মন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারি গোটে দিন মিশা চকি দেলু নাই কেড়ে কথা করি দেলু ওই গা যাই করি আসলা বেলে কেনতা পাসরি দেলু রে ননি ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। নাম জানাই এখানে উপস্থিত সকল জ্ঞানীগুণী মানুষজনকে। আমি কিন্তু কম কিছু না, এখানে পুরানো একটা কথা আছে, তৃতীয়াং প্রকৃতিং গত, অর্থাৎ আমি নিজেকে তৃতীয় প্রকৃতির মধ্যে পার্বতীর পুরুষ নিষিদ্ধ কুঞ্জমানে প্রবেশ করে নারীর ছদ্মবেশে। কিন্তু দেবী পার্বতী তা বুঝতে পারেনি এবং অত্যন্ত ক্রোধিত হয়ে ইলতা সকল বংশধরকে লিঙ্গান্তরের অভিশাপ দিয়ে বসেন। সেই থেকেই ইলতার সকল বংশধরেরা হিজড়া নামে পরিচিতি পায়। যদিও হিজড়ে শব্দটি ওই আরবি শব্দ হিজরত বা হিজরি শব্দ থেকে নেওয়া, যার আবিধানিক অর্থই হলো পরিবর্তন। এছাড়া বাংলা ভাষায় আমাদেরকে নিয়ে মানে হিজড়েদেরকে নিয়ে সেরকম কোনো সমর্থক না থাকায় অর্জুনের বৃহন্নলার সুবাদে সভ্য ভাষায় সভ্য সমাজ আমাদেরকে বৃহন্নলা নামে চল বা সম্বোধন আজও বর্তমান। এছাড়া কি হলো? কি তখন থেকে এসে জ্ঞান দিয়ে চলেছে বলো তো? যখন এসেছো অন্য কিছু করো না। ও মা, দেখেছো, ঠিকই তো বলেছে। হ্যাঁ, আরে বাবা, আমি কি জন্য এসেছি আর কি সবই বক 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 করেই যাচ্ছি। এই এই ছেলে, তোকে না এর জন্য ওই ইংরেজি ভাষায় বলি থ্যাংক ইউ। যাই হোক, যে জন্য এখানে আসা, আমি কিন্তু এসেছি আপনাদেরকে একটা গল্প শোনাতে। এই আপনাদেরই মতো সভ্য সমাজে বসবাসকারী এক সাংবাদিক বাবু মহাশয়। সে বাবুর এই গল্পগুলো শুনতে করতে না ওই আমিও না অদ্ভুতভাবে এই যে কিছুক্ষণ আগে বড় বড় জ্ঞানের কথাগুলো বলছিলাম না, আমি কিন্তু ওই গল্প থেকে নিয়েই না আপনাদেরকে সব ঝেপে দিয়েছি কিন্তু। হ্যাঁ, যাই হোক, সরাসরি গল্প চলে যাই। ওই বিপ্রদাস রায় মানে ওই সাংবাদিক বাবু যার কথা বলছিলাম, সে বাবু তার কাগজের অফিস থেকে আমাদেরকে নিয়ে মানে হিজড়েদেরকে নিয়ে লেখালেখি করার জন্য একটা মস্ত বড় দায়িত্ব পায়। ব্যাস, যেই না দায়িত্ব পাওয়া, আরে বাবা, খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, সারাক্ষণ থেকে কি সব ওই পড়েই চলে, কি সব ওই টক 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 করে খালি লিখেই চলে, আর কি সব শুনেই চলে। এই সব কিছুর মধ্যে আমিও ঢুকে পড়লাম তার গল্পের মধ্যে, তার জগতের মধ্যে, তার এই ঘরের মধ্যে। আমি তার ঘরের এই কোণটা থেকে দাঁড়িয়ে দেখতে লাগলাম সে কি করে। সে বাবু তো কাজে যেন এতটাই ব্যস্ত, কোনোদিকে তো তাকানোর অবকাশ নেই। হঠাৎ দেখি একটা এই ছোট্ট বাচ্চা ওই বিপ্রকৃতি বলে কি, বাবা বাবা তুমি তো আমার সাথে খেলোই না বাবা, চলো না বাবা, তুমি আজকে আমার সাথে খেলবে। আমার বন্ধুর সব বাবারা তাদের সাথে খেলে, তুমি চলো না একটু আমার সাথে খেলবে। মা গো মা, কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, কি বলবো। কিন্তু ওই বিপ্র ভালো করে বাচ্চাটার দিকে না তাকিয়ে বিপ্র বলে কি, বিশ্ব, এখন আমি খেলতে পারবো না, বুঝলে? তুমি যেরকম তোমার স্কুলের হোমওয়ার্ক করো, আমিও কিন্তু তেমনি আমার অফিসের হোমওয়ার্ক করছি, বুঝলে? তুমি পাশের ঘরে যাও, মা আছে তো, মায়ের সাথে গিয়ে না খেলো, আমাকে কাজ করতে দাও। কিন্তু না, তার ছেলে তো নাছোড়বান্দা। তার কারণ তার বন্ধু স্কুলেরা ওই বাবারা তাদের সাথে খেলে, ঘোরে, সময় কাটায়, আর ওর বাবা একদমই কিছু করে না। তাই আরো সে বিরক্ত করতে থাকে। আর এই সবকিছু শুনে তখন ওই বিপ্র প্রচন্ড রেগে যায়। রেগে গিয়ে বাচ্চাটাকে বলে কি, কেন এত বিরক্ত করছো? এইভাবে তো ছেলেটাকে না বললেই পারতে। বাচ্চা ছেলে বাবার কাছে একটা আবদারি করেছে মাত্র। সারাটা দিন তো আমি দেখে রাখি বিপ্র, একটা বেলা একটু সময় কি ওর জন্য রাখতে পারো না তুমি? যেই না এই কথা শোনা, বিপ্র যেন ভালো করে না তাকিয়ে ওই বলে কি, তুমি খুব ভালো করে জানো যে কাজের ক্ষেত্রে আমি কোনো আপোষ করতে পারি না।
তাছাড়া অভিজ্ঞ একটা বিষয় নিয়ে আমাকে আর রঞ্জনকে লিখতে দিয়েছে, আর আমাদের দুজনের মধ্যে যার লেখাটা সেরা হবে তার লেখাটাই আগামী রবিবার ছাপা হবে। আর আমি অন্তত কোনোভাবেই মেনে নিতে পারবো না। ছিলাম এই যে মহিলাটি, সেটা হচ্ছে বিপ্রদাসের বউ অনু। মা গো মা, কি সুন্দর দেখতে! আরে বাবা, বউটা ঘরে এসছে, একটু ভালো করে তাকা, একটু কথা বল। তা না, সে বাবু তখনও তার কাজ নিয়ে পড়ে আছে। তো এইসব শুনে তখন ওই অনু বিপ্রকে জিজ্ঞাসা করে কি যে এবারে লেখার বিষয়টা কি বলতো। হ্যাঁ, তখন ওই বিপ্র ওই কি যেন একটা ইংরেজি শব্দ নিয়ে বলেছিল। হ্যাঁ হ্যাঁ, হারামফ্রোডাইট। আরে ওটা হার্মাফ্রোডাইট মানে হিজড়ে। হ্যাঁ রে বাবা, তাই বিষয়টা সেটা বড় কথা নয়। বিষয়টা যে এই কথা শুনে অনু কি বলে, অনু তো এই কথা শুনে ওই ভুলটা কুচকে নাকটা বুচকে ওই বিপ্রকে বলে কি হিজড়ে মানে বৃহন্নলা, এদের নিয়ে লেখা, সেটা কি লোকে পড়তে চায় বিপ্র? ঠিকই তো বলুন, এই হিজড়ে, এই বৃহন্নলা, এদের নিয়ে লেখা সত্যি কি লোকে পড়তে চায়? আমরা তো রয়ে গেছি সমাজ থেকে দূরে, নিজস্ব অন্তরালে, এক নিজস্ব জগতের মধ্যেই। কেন? এরাও তো আমাদের সমাজেরই একটা অংশ। অবশ্য তোমার মতো করে সমাজের অনেকেই মনে করে এরা অভিশপ্ত। ও মাগো 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 মা, বাবু ছাড়া বাচ্চা, ও মাগো মা, ও বাবা, এ ও মা, মাগো তুমি এখানে? আয় বিপ্র, এই তুই এই ছবিটা পেলি কোথা থেকে বলতো? হ্যাঁ বিপ্র বল। আসলে ইনি তো বাবু ছাড়া মাতা না, মানে তোমরা তো এরই পুজো বেশি করে থাকো। আসলে তোমাদেরকে নিয়ে একটা ওই রিসার্চ করতে আরে ওটা রিসার্চ কি বলে বেড়াচ্ছ তখন থেকে? এই ব্রিটিশের বাচ্চা, তখন থেকে দেখছি তুই ফটো করছিস, কেটে তুই ওখানে বসে আছিস। হ্যাঁ সামনে একটা তুই বক বক করছে বেশি একদম। আচ্ছা আচ্ছা, রিসার্চ মানে তো ওই যে লিবোটাইতে নিয়ে গিয়ে ইঁদুর বাদুরদের কেটে কুটে কি সব করে। হ্যাঁ, তার মানে বিপ্র আমাদেরকে ওরকম লিবোটাইতে নিয়ে গিয়ে কাটা ছেড়া। এই এই তুই কি শয়তান রে? হ্যাঁ, তোর পেটে পেটে এত। হ্যাঁ, আমরা কি ইঁদুর বাদুর যে আমাদেরকে নিয়ে কাটাছেড়া করবি? এই দেখ দেখ, এই দেখ, দেখ দেখ, আমরা পুরোপুরি সুস্থ। এই দেখ, এই যে দেখ, এই দেখ, পুরো সুস্থ। এই তোদের যেমন দুটো হাত আছে না, হ্যাঁ আমাদেরও দুটো হাত আছে। এই তোদের দুটো পা, আমাদেরও দুটো পা। এই তোদের দুটো চোখ, আমাদেরও দুটো চোখ। এই শোন শোন বিপ্র, এই শোন, এই তোদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্যই নেই। দু একটা জায়গা বাদ দিলে, তাই বলে আমাদের কিন্তু কাটা ছেড়া করবে মানে? আমি ভয় মরছি। এই যে এরকম ভাবে হাসছে সব বিপ্র, তার বার করে বিপ্র খিল করে হাসছে। বিপ্র হাসতে হাসতে সেভাবে যেন হাসি থামে না, বলে কি আরে বাবা, এটা সে বিষয় নয়। আসলে মানে বিষয়টা হচ্ছে কি, আমি তোমাদেরকে নিয়ে যে লেখাটা লিখতে চলেছি বা লিখছি, সেটা নিয়ে এটা হচ্ছে তার একটা মানে পরিকল্পনা, মানে ওইসব কাটা ছেঁড়ার বিষয় তো নয়। মা গো মা, শুনে যেন প্রাণে জল এলো, ছুটে গেলাম ওই বাহু ছাড়া মাথা কাছে। মাকে বললাম মা গো, বাবা কি বাচ্চাই না বেঁচেছে, কোথায় এসে আমি পড়েছি মা। বাবা, এগুলো কত সুন্দর ছবি, আঁকি বুকি দেওয়া। এই ছবিটা কিসের ছবি না? হ্যাঁ, কি সুন্দর আঁকি বুকি দেওয়া। এইটা হ্যাঁ, এটা আসলে একটা ওই গোনাদের সংখ্যাগত ত্রুটির ফলে যেভাবে একটা যৌন বিকলাঙ্গ শিশুর জন্ম হয়, এটা তারই ছবি। আচ্ছা, তার মানে ইদানিংকালে বেশ কিছু ছেলে ছোকরা দল আছে জানিস তো, যারা ওই একটু ওই মেলি হাব ভাব করে আর আমাদের কাছে আসে আমাদের গোষ্ঠীভুক্ত হতে। ওদেরও কি এইসব এই গন্ডন এইসব সমস্যা আছে নাকি রে? হ্যাঁ, তখন এই কথা শুনে বিপ্র তখন একটা বললো অন্য কথা, ওই একটা ইংরেজি শব্দ বললো, কি জানো? হরমোনাল ডিসব্যালেন্স। এই বাবু, এবার আমি ঠিক ইংরেজি বলেছি কিনা বল? হ্যাঁ ঠিক আছে। ওরে বাবা, গলা শোনা যায় না। সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আই ছেলে, তুমি ওখানে চুপ করে বসে থাকো, যাও।
তো এই কথা শুনে তো বিপ্র আরো অনেক কিছু আমাকে বোঝাতে যায়, কিন্তু আমি বললাম না 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 না, ঠিক আছে শোন না অনেক হয়েছে, আমি না পরের বার যখন আসবো তখন একটু লম্বা হয়ে আসবো, তো আমি না তোর সব কথা বুঝে যাবো। তো আমাকে বললেন লম্বা হয়ে মানে? হ্যাঁ, বেশ ভালো করে বুঝিয়ে বললাম। আসলে বিপ্র আমাকে এখন যা যা বলছে ওর অর্ধেক কথা তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই যে যেটা এখান দিয়ে যাচ্ছিল, এই আমি লম্বা হয়ে এলাম, হ্যাঁ, পপ করে আমার মাথার এখান ঢুকে যাবে আর আমি সরাসরি বুঝে যাবো। একটু মজা করছি। ও মা, এই কথা শুনে সে বিপ্রবাবুর কি রাগ, সে রেগে গিয়ে আমাকে সাথে সাথে বলে কি, এক মিনিট, তোমার এই সমস্ত কিছু মজা বলে মনে হচ্ছে? হ্যাঁ, তোমার এই সবকিছু মজা বলে মনে হচ্ছে, তাই না? একটা বিষয় খুব ভালো করে শুনে রাখো, বিপ্রদাস রায় কোনোদিন তার নিজের কাজকে তুচ্ছ তাচ্ছিল্য করেনি, আর অন্য কেউ করুক সেটাও সে কিছুতে মেনে নিতে পারবে না। এইসব মজা না তোমরা সেখানে প্রয়োগ করো যখন তোমরা লোকের বাড়ি বাড়ি গিয়ে বাচ্চা নাচাও, ট্রেনে ভিক্ষাবৃত্তির নামে মজা দেখিয়ে টাকা তোলো, তখন এসব প্রয়োগ করো। বিপ্রদাসের সাথে অন্তত নয়। মা গো মা, আমি না বিপ্রের রূপটা দেখে না খুব ভয় পেয়ে পড়ছিল না। এই বিপ্রই আমাকে বলে কি, শোনো, তোমার মনে হয় না তোমাদের এই সহজ সরল জীবন ধারণের জন্য আজ অনেক মানুষ স্বেচ্ছায় তোমাদের গোষ্ঠীভুক্ত হচ্ছে, আর তোমরাই তাদেরকে সাদরে আমন্ত্রণ করছো ওই খোঁজাকৃত করে? মজাটাকে মজার জায়গায় রেখো, বিপ্রদাসের সাথে অন্তত নয়। বিপ্রর এই কথাটা শুনে ভাবলাম এর একটা যোগ্য জবাব তো দিতেই হয়, তাই না? কিন্তু আমাদের মতো মানুষজন তার আপনাদের মতো শিক্ষিত মানুষের সঙ্গে কথায় পেরে উঠবো না, তাই না? তাই ভাবলাম উত্তরটা যখন দিতেই হবে সেটা হোক আমাদের ভাষায়, আমাদেরই মতো করে। সুন্নত দিলে হায় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। সুন্নত দিলে হায় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। বামুন চিনি পইতে প্রমাণ, বামুন চিনি পইতে প্রমাণ, বামুনি চিনি কোন প্রকারে, সব লোকে কয় লালন কি যায় সংসারে, সব লোকে কয় লালন কি যায় সংসারে। বলি বিপ্র বাবু, তোর এখানে তো কত পৌরাণিক ঐতিহাসিক এই সবকিছু বইয়ে ছড়াছড়ি দিচ্ছি রে, হ্যাঁ? তাই বইগুলোতে এটা লেখা নেই যে ওই আগে ওই রাজরানীদের ওপর নজর রাখার জন্য অনেক অনেক পুরুষ প্রহরীকে নিয়োগ করা হতো ওই খোঁজাকৃত করে, যারা শারীরিকভাবে পুরুষ হয়েও না ওই নারী বৈশিষ্ট্যের অধিকারী হয়ে তাদের রক্ষণাবেক্ষণ করত। হ্যাঁ, এটা বুঝি অন্যায় ছিল না বল? হ্যাঁ, ওই রাজারা তো কোনো অন্যায় করতে পারে না। আচ্ছা তুই বাদ দে, আচ্ছা তুই ভিখারিকে ভিক্ষে দিস, হ্যাঁ? এই প্রথমবার আমি বিপ্রকে একটা প্রশ্ন করেছি, উত্তরটা তো দে। সে বাবু বলে কি না এইসব প্রসঙ্গ কোথা থেকে আসছে, কেন, কি বৃত্তান্ত? আমি বললাম এই বল তো, বল ভিখারিকে তুই ভিক্ষে দিস? হ্যাঁ। সাথে সাথে সে বাবু বলে কি হ্যাঁ দি, কোনো অসহায় নিরুপায় মানুষ যখন সাহায্য চায় তখন সাহায্য করি, কারণ এটাকে বলে মনুষ্যত্ব। তো বলি ভালো বিষয়, তা তোদের এই মনুষ্যত্বের ধর্ম, তোদের ওই বিজ্ঞানের ভাষা কি যেন নাম, ওই হরমোনাল ডিসব্যালেন্স, এই মানুষগুলো ক্ষেত্রে তোদের এই মনুষ্যত্বের বোধ জাগে না রে? হ্যাঁ, ওদের জীবনে তো তোরা আমাদেরই মতো অভিশপ্ত করে তুলেছিস, যা দেখে তোদের মায়া না হলেও না আমাদের হয়। তাই ওরা যখন একটু বাঁচার জন্য আমাদের কাছে আসে না, আমরা ওদেরকে আমাদের সঙ্গে নিয়ে চলি, আমাদেরই মতো করে। এটা যদি অন্যায় হয় তবে বেশ, আমরা নয় অন্যায় করি। जो दिख रहा है, जो समाज में प्रस्तुत हो रहा है,
उसी को दिखाने की चेष्टा करूंगा। किसी भी भाषा, क्षेत्र या फिर बोली से मेरा कोई खास नाता नहीं, ना इस ओर मैं कोई भी बात इंगित करना चाहता। हरिशंकर परसाई, परसाई को तो आप सारे लोग जानते ही होंगे। व्यंग की रचना करने में उनके जैसा माहिर शायद ही कोई लेखक तिल को ताल बनाना या ताल का तिल कोई उनसे सीखे। वैसे इस नाटक में बहुत कुछ हो सकता था, कई तामझाम होते नहीं? खूब सारी जगमग रोशनी हो, मगर इससे कथ्य कहीं गौण हो जाता है। नाटक जो कहना चाहता है वो शायद नहीं कह पाता। आपने मेरा कोई नाम सोचा? कुछ भी। वैसे आप मेरा एक नाम सोचिए। राम, रहीम, मनोज, सुनील, जोसेफ, अब्दुल, हमीद, कुछ भी नाम सोच सकते हैं आप। नाम सोचने के लिए आप स्वतंत्र हैं। इस पूरे नाटक में मेरा एक नाम लिखेगा और काम है। जी हाँ, महाराज जी का फोन था, पूरा होटल बुक कर लिया है। अरे हमारा होटल, अरे हेलो मंत्री जी, जय हिंद। जी हाँ, बोला जाए जी। हाँ जी, हाँ क्या कहा? फ्लोर टेस्ट है, 80 विधायक है। अजी भेज दीजिए जी। कोई बात नहीं, मोबाइल लगेगा ही नहीं, जैमर लगा है। हाँ जी, इंटरनेट बंद करवा दूंगा। सुनिए, क्या कहा? अरे परिंदा भी पर नहीं मारेगा। क्या कह रहे हैं आप? हाँ मंत्री जी, हाँ आप आराम से फ्लोर टेस्ट करवाइए। अरे विपक्षी पार्टियों को तो कानो कान खबर नहीं होगी। हाँ हेलीपैड बना है जी, हाँ ऊपर ही से उतार दीजिए जी। हाँ ठीक है जी, प्रणाम। अरे वाह, मारो होटल चल निकलो है, पूरा होटल बुक हो गया। सब प्रभु की कृपा। प्रभु आपके आशीर्वाद से बड़ी कंपनियों के जीएम, बड़ी कंपनियों के मैनेजर, बड़ी कंपनियों के कर्मचारी, प्रशासन वाले लोग, नेता, विपक्षी पार्टियों के नेता सारे पधार रहे हैं प्रभु, सारे पधार रहे हो। हमारा होटल चल निकलो है प्रभु। सुनो, अरे म्यूजिक क्यों नहीं बजाया? हल्का संगीत बजते रहना चाहिए। तेरा राम जी करेंगे बेड़ा पार, उदासी मन काहे को करे। तेरा राम जी करेंगे बेड़ा पार, उदासी मन काहे को करे रे। काहे को डरे रे, काहे को डरे, काहे को डरे, काहे को डरे रे, काहे को डरे। तेरा राम जी करेंगे बेड़ा पार, उदासी मन काहे को करे। तेरा राम जी करेंगे बेड़ा पार, उदासी मन काहे को करे। अरे प्रभु आपकी कृपा से होटल चल निकलो है प्रभु।
बड़े बड़े नेता, विधायक। प्रभु, राजनीति में पकड़ मजबूत हो रही है। पहले विधायक, उसके बाद मंत्री, उसके बाद मुख्यमंत्री, उसके बाद ये भी तो नृत्य ही करती है। नृत्य भी एक कला है और कला पर कोई प्रतिबंध नहीं होना चाहिए। जा जा आरंभ कर, आरंभ कर, आरंभ कर, आरंभ कर। प्रभु 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 तुम्हारी कृपा अपरंपार, प्रभु तुम्हारी कृपा अपरंपार। ठीक है प्रभु, ठीक ठीक है प्रभु, प्रभु ने आदेश किया। हाँ, मैनेजर, 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 पहले कान में से रुई निकाल। अरे रुई, अरे कौन कह रहा है ना, दूसरा भी मार कर बहा दूंगा। सुन, कैमरे चालू करवा। हाँ चल, चल कैमरे चालू करवा, चल। थोड़ी फुर्सत भी मेरी जान कभी बाहों को दीजिए, थोड़ी फुर्सत भी मेरी जान कभी बाहों को दीजिए। आज की रात मजा उसका आंखों से लीजिए, आज की रात मजा उसका आंखों से लीजिए। वक्त बर्बाद न बात की बातों में कीजिए, वक्त बर्बाद न बात की बातों में कीजिए। आज की रात मजा उसका। अरे ये रिंग क्यों बजने लगता है? हेलो, हाँ जी, हाँ वैष्णव बोल रहा हूँ जी। आप कहाँ से? 204 नंबर कमरा से। यही समय मिला था आपको कॉल करने के लिए। अरे इतनी रात को कॉल क्यों किया श्रीमान? कोई कष्ट है आपको? हाँ कष्ट है? मेरे होटल में कष्ट? हाँ क्या कष्ट है जी? हाँ साफ साफ बताइए। हाँ वो मिलेगा। वो? अरे वो से मतलब क्या मतलब है? देखिए हमारे होटल में ये वो चीजें नहीं मिलती। क्या वो वाला वो? देखिए चरस, गांजा, अफीम सब प्रतिबंधित है। हाँ नहीं नहीं, मैं प्रशासन के विरुद्ध नहीं जा सकता। देखिए मैं ये सब चीजें नहीं मंगवा सकता। वो नहीं चाहिए तो फिर क्या चाहिए? हाँ जी, अरे वो तो कैमरे है ना। कैमरे वो दूर का होता है। अच्छा दूर का होता है। आपको पास का चाहिए? अरे पास का मरवाओगे क्या? अरे देखिए ये सब मैं नहीं कर सकता। क्या सब ग्राहक होटल छोड़ देंगे? मेरा होटल डूब जाएगा। देखिए ऐसा मत कीजिए, ऐसा मत कीजिए। देखिए मेरी बात सुनिए। अरे मेरी बात सुनिए। हेलो 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 हेलो। प्रभु तुम्हारे आदेश से प्रभु मैंने ये होटल खोला। मीट, मुर्गा, मछली, शराब, कबाब, शराब से हमेशा दूर रहने वाले इस वैष्णव ने ग्राहकों की डिमांड पर सारी चीजें दी। अब ग्राहक तो इससे एक हाथ आगे निकल गए हैं। प्रभु 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 वो डिमांड कर रहे होंगे, बोलने नहीं सहमति। प्रभु मैं क्या करूं? मैंने आज तक शादी नहीं की। मैं इन सब चीजों से दूर रहता प्रभु।
ना शराब को हाथ लगाया, न कबाब को हाथ लगाया, न शबाब को हाथ लगाया। प्रभु मेरी रक्षा करो प्रभु, तुम्हारे आदेश से मैंने होटल खोला है प्रभु, मेरी रक्षा करो प्रभु, मेरी रक्षा करो प्रभु, प्रभु मेरी रक्षा करो प्रभु। थोड़ी फुर्सत भी प्रभु ने कहा है, जा जा जा। वेटर, वेटर, सुनो, अगर कोई ग्राहक वो, अरे वो यार पेप्सी कोल्ड, अरे कोल्ड ड्रिंक नहीं यार, पेप्सी मांगे ना तो चुपचाप दे देना। जा सुन, किसी को कानों कान खबर नहीं होनी चाहिए, हाँ समझ गया ना? और हाँ, अगर कुछ कोई मांगे तो दे देना। हाँ जा 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 जा। आप हंस क्यों रहे? नहीं, मैंने देखा आप हंस रहे। आप बगल वाले से शायद कुछ कह रहे हैं कि देखो, वैष्णव किस तरह फिसल रहा है। ना मांस मछली खाने वाला, ना शराब पीने वाला वैष्णव दिन रात फिसल रहा है। यानी এই চিরন্তন নবম নাট্য উৎসবের সমাপ্তি ঘোষণা করছি।